ভাবুন তো ৪০ বছর বয়সী এক ব্যক্তি ডেমন কিংকে পরাজিত করে কিংবদন্তি বিদ্যুৎ সম্রাট উপাধি অর্জন করেছিল, কিন্তু সে একেবারেই জানত না যে তার মধ্যে ম্যাজিক ব্যবহারের কোনো প্রতিভা ছিল না। এই চমকে দেওয়া সত্য জানার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়, কিন্তু সেখানেই তার গল্পের শেষ নয়। সে পুনর্জন্ম লাভ করে মাত্র ৪ বছরের এক শিশুর রূপে এবার তার সঙ্গে রয়েছে আগের জীবনের সব স্মৃতি ও অভিজ্ঞতা। এখন প্রশ্ন হলো, সে কি নিজের দ্বিতীয় সুযোগকে কাজে লাগিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেজ হয়ে উঠতে পারবে? তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ দিয়ে, যেখানে ৪ জন দুর্ধর্ষ বীর আর ডেমন কিংয়ের মধ্যে রক্ত গরম যুদ্ধ দেখা যায়। সেই মহাযুদ্ধে হিরোকে সাহায্য করে মধ্যবয়সী এক সাধারণ জাদুকর, নাম তার এফট্যাল। শয়তানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পর রাজা তো পুরো ফিদা। তিনি খুশি হয়ে সেই ৪ জন বীরকে আগুন, জল, বাতাস আর মাটির নিয়ন্ত্রণ দিয়ে সর্বশ্রেষ্ঠ ৪ সম্রাটের খেতাব দেন। আমাদের এফট্যাল পান বজ্রের সিংহাসন, মানে তিনি এখন থেকে দ্য লাইটনিং এম্পেরার। ৪০ বছর ঘাম ঝরিয়ে জাদুমন্ত্র সাধনার পর এমন মহা সম্মান পেয়ে এফট্যাল তো একদম হাউমাউ করে কেঁদেই ফেললেন। দেশের সাধারণ মানুষও হাততালির তুফান তুলে তাকে মাথায় তুলে নিল। বেশ কিছু বছর কেটে গেছে। এফট্যাল এখন দাদুমার্কা বুড়ো মানুষ, কিন্তু তবুও তিনি এক চুলো থামেননি। বাচ্চাদের একদম কড়া ট্রেনিং দিচ্ছেন প্রতিদিন। ছোট ছোট পিচ্চিরা মাথায় পাথর চাপিয়ে ব্যালেন্স রেখে মন্ত্র জপছে। গুরুজির একদম কড়া নির্দেশ, মন এদিক ওদিক গেলে জাদুমন্ত্র গোল্লায় যাবে। ঠিক তখনই তার সবচেয়ে লক্ষ্মী ও সেরা ছাত্রী মার্লিন এসে মিষ্টি কণ্ঠে বাধা দেয়, বলল, গুরুজি একটু তো জিরিয়ে নাও, চেহারার তো 12টা বেজে গেছে। এফট্যাল অবশ্য একটুও দুর্বলতা না দেখিয়ে বললেন, আরে আমি একদম চাঙ্গারে। কিন্তু মনে মনে তার পুরনো কথা ভেসে উঠল। একসময় এক ভিটেমাটি ধ্বংস হওয়া ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে তিনি এই ছোট্ট ডেমন বাচ্চা মার্লিনকে কুড়িয়ে পেয়েছিলেন। ভাবতেই তার বুকটা কেঁপে ওঠে। তিনি যাকে নিজের মেয়ের মতো লালন পালন করছেন, অতীতে তিনি নিজেই মার্লিনের পুরো গোষ্ঠীকে শেষ করে দিয়েছিলেন। এফট্যাল ভাবনা ঝেড়ে ফেলে চতুর্থ লেভেলের কঠিন মন্ত্র শেখাতে গেলে চটপটে মার্লিন আবদার করে বসে সরাসরি ৬ নম্বর লেভেলের খতরনাক জাদু শেখার। বাকি বাচ্চারা তো শুনেই ভয়ে চিৎকার করে উঠল, ধুর বেটা, ৫ নম্বরটাই তো এখনো ভালোভাবে শিখলাম না, ৬ নম্বর কোত্থেকে আসবে? কিন্তু মার্লিন থামার পাত্রী নয়। তার একটাই কথা, সে লাইটনিং এম্পেরারের সেরা ছাত্রী, তাকে তো ফার্স্ট হতেই হবে। বুড়ো গুরুজি হাসি মুখে বোঝালেন, আগে গোড়া শক্ত কর বোন, তাড়াহুজোর কিছু নেই। কিন্তু মার্লিনের মাথায় তো ভূত চেটেছে। সে স্থির করে গুরুজিকে সব ঝামেলার থেকে রেহাই দিয়ে নিজেই গুরু হবে। যেই ভাবা সেই কাজ, লাঠি হাতে একাই এক জঙ্গলে। ভয়ে বুক ঢিপঢিপ করলেও নিজেকে সাহস দিয়ে সোজা ঢুকে পড়ল এক ভয়াল গুহায়। কিন্তু হায়রে কপাল, দানবের ওপর ৪ নম্বর লেভেলের জাদু মারতেই সেটা পিচকারির মতো ফিসফিস করে হাওয়া হয়ে গেল। এখন দানবটা তাকে চিবিয়ে খাওয়ার জন্য পেছনে তাড়া করছে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠে মার্লিন ভাবল, আর না। হুট করে ঘুরে দাঁড়িয়ে নিজের শেষ অস্ত্র হিসেবে বিশাল লম্বা মন্ত্র জপতে লাগলো ৬ নম্বর লেভেলের ধ্বংসাত্মক জাদু ছাড়ার জন্য। ধামাকা ফাটল। ঠিকই লাগলো গিয়ে দানবের গায়ে, কিন্তু না ভাই, এত বড় বিস্ফোরণের পরেও দানবটার গায়ে একটা আঁচড়ও পড়ল না। উল্টো পিশাচটা এক এক রাক্ষসে থাবায় মার্লিনকে ছিটকে মাটিতে আছড়ে ফেলল। ভয়ে মেয়েটার হাত পা জমে বরফ, বাঁচার আর কোনো উপায় নেই। ঠিক তখনই বিকট কর্কর শব্দে আকাশ কাঁপিয়ে আবির্ভূত হলেন স্বয়ং লাইটনিং এম্পেরার। তবে বুক ফুলিয়ে হিরোগিরি দেখানোর বদলে বুড়ো গুরুজির রাগিয়া রাল একদম কড়া গলায় ধমক লাগালেন, তোকে না ১০০ বার বারণ করেছি এই গহীন জঙ্গলে পা না দিতে? মার্লিন তো ভয়ে কেঁদে কেটে এক শেষ, অপরাধীর মতো মাফ চাইল। গুরুজি শান্ত হয়ে মন ছুঁয়ে যাওয়া কণ্ঠে বললেন, তোর মধ্যে অসীম ক্ষমতা আছে রে পাগলি, কিন্তু হুটহাট ক্ষমতার পেছনে দৌড়ালে সেই ক্ষমতা বালির মতো হাত গলে বেরিয়ে যায়। কথা শেষ হয়নি, দানবটা পেছন থেকে হাঁ করে আক্রমণ করতে এলো। আর তখনই ঘটে গেল আসল ধামাকা। গুরুজি পেছন না ফিরেই বিরক্ত মুখে বললেন, আরে ভাই, আমি লেকচার দিচ্ছি, মাঝখানে ডিস্টার্ব করবি না। ব্যাস, হাত উঁচিয়ে মারলেন ১০ নম্বর লেভেলের এক খতরনাক পারমাণবিক লেভেলের বজ্রবিদ্যুৎ। ১ সেকেন্ডে দানবটা ধোঁয়া হয়ে উড়ে গেল। রাতে বাড়ি ফিরেও তার মাথা থেকে সেই মহাজাদুর ঘোর কাটছিল না। কিন্তু হুট করেই ঘটে গেল এক মারাত্মক মর্মান্তিক ঘটনা। গুরুজি হঠাৎ ধপাস করে মাটিতে পড়ে গিয়ে রক্ত বমি করতে লাগলেন। সব ধরা পড়ে গেল। মার্লিন কেঁদে উঠে বলল, গুরুজি, আমি আগে থেকেই আপনার এই মরণ ব্যাধির কথা জানতাম, তাই তো তাড়াতাড়ি সব শিখে আপনাকে একটু শান্তিতে বিশ্রাম দিতে চেয়েছিলাম। বুড়ো এফটাল স্নেহের ছলে মার্লিনের মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার আর বেশি সময় নেই রে মা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর হওয়ার স্বপ্ন আমার ছিল, কিন্তু বুড়ো শরীরে আর কুলিয়ে উঠতে পারলাম না। মার্লিন প্রতিবাদ করে উঠলেও গুরুজি জানেন তরুণ প্রতিভাদের সামনে তিনি কতটা পিছিয়ে গেছেন। অতীতের শয়তান রাজাকে হারানোর যুদ্ধেও কেবল তিনিই ধুঁকছিলেন। এরই মধ্যে হঠাৎ এক ছাত্র দৌড়ে এসে বিশাল খবর দিল, ফ্লেম এম্পেরার নাকি জাদুর ক্ষমতা মাপার এক অসম্ভব বৈজ্ঞানিক রহস্য আবিষ্কার করে ফেলেছেন। খবর শোনামাত্র
এফতাল জাদুর রহস্য উন্মোচনে 4খানা কাঁচের টেস্ট টিউব বের করলেন আর সবার প্রথমে পরীক্ষা করার জন্য মুচকি হেসে আমাদের পিচ্চি মার্লিনের মাথা থেকে 4টে চুল টেনে ছিঁড়ে ফেললেন। চুল ছিঁড়ে পানির বাটিতে ফেলতেই ঘটিত এক মহাজাগতিক কাণ্ড। মুহূর্তের মধ্যে টিউবগুলো থেকে বিকট আলো ছড়াতে লাগলো। সবাই তো তা দেখে হাঁ। গুরুজি ইফতাল চোখ বড় বড় করে বুঝিয়ে দিলেন, আরে ভাই, এর মানে মার্লিন তো সুপার জিনিয়াস। সে পানি আর বাতাস এই 2 জায়গাতেই এস র্যাঙ্কের জাদুকরি দেবী, আর আগুন আর মাটিতেও তার র্যাঙ্ক বি আর সি। ফলাফল দেখে বাচ্চাদের তো মাথায় হাত। গুরুজি ভাবলেন আগে থেকে ক্ষমতা জানলে বাচ্চা জন্ম নেওয়ার পরই তাকে সঠিক রাস্তা দেখানো সম্ভব। সব শুনে পুচকে ছাত্ররাও চেঁচিয়ে উঠল, এবার আমাদের কড়া গুরুজির পালা। গুরুজি, আপনার র্যাঙ্ক তো আকাশ ছোবে, তাই না? গুরুজি ইফতালও মনে মনে দারুণ এক্সাইটেড। জীবনভর 4 গুণ বেশি ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। এবার নিজের আসল ক্ষমতা দেখার উপযুক্ত সময় এসেছে। বুক ফুলিয়ে নিজের পাকা চুল ছিঁড়ে নামালেন টেস্ট টিউবের পানিতে। কিন্তু এ কি, পানি তো পুরোপুরি সাদা হয়ে রইল, এক ফোঁটা আলোও জ্বলল না, রঙেরও তো পাত্তাই নেই। এক ছাত্র বই ঘেটে তোতলাতে তোতলাতে বলল, গুরুজি, রং না বদলানোর মানে তো 0 র্যাঙ্ক, মানে আপনার মধ্যে জাদু মন্ত্রের এক ফোঁটাও যোগ্যতা বা কোনো পাওয়ারই নেই। কথাটা শুনে গুরুজির মাথায় যেন 100টা বাজ ভেঙে পড়ল। কি বলছিস তোরা? আমি লাইটনিং এম্পারার, আমার কোনো পাওয়ার নেই মানে? তোরা ভুল করেছিস, আবার কর। মার্লিনও সান্ত্বনা দিয়ে আবার পরীক্ষা করল, কিন্তু না ভাই, ফলাফল সেই শূন্যের কোঠাতেই আটকে রইল। গুরুজি একদম ভেতরে ভেতরে ভেঙে ছারখার হয়ে গেলেন। হঠাৎ তার কাছে সবটা পানির মতো পরিষ্কার হয়ে গেল। তিনি কোনো জন্মগত প্রতিভা নিয়ে জন্মাননি। বাকি 3 সম্রাট অনায়াসে জিতে যেতেন, আর তাকে রক্ত জল করে ওদের পেছনে ছুটতে হতো, কারণ তার ভেতরে কোনো আসল ক্ষমতাই ছিল না। কেবল হাড় ভাঙা খাটুনি দিয়ে তিনি এতদূর এসেছেন। এই চরম সত্যিটা মেনে নিতে না পেরে বুড়ো গুরুজি আবার রগে রগে রক্ত বমি করে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়েন। এবার আর শরীর সাড়া দিল না। তিনি সোজা বিছানায় শুয়ে পড়লেন। মৃত্যু যেন একদম দরজায় কড়া নাড়ছে। মার্লিন কেঁদে কেঁদে বারবার খাবার আর পানি নিয়ে ঘরে ঢুকতে চাইলে বুড়ো গুরুজি তাকে কড়া গলায় তাড়িয়ে দেন। তিনি চান না তার এই অসহায় দুর্বল রূপটা প্রিয় ছাত্রী কোনোদিন দেখুক। ট্যালেন্ট নামের দেয়াল ভেঙে চুরমার করতে না পেরে আক্ষেপে অনুশোচনায় চোখ ভাসিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমাদের বুড়ো জাদুকর এফটাল। কিন্তু ভাই, আসল খেলা তো মাত্র শুরু। মারা যাওয়ার সাথে সাথেই তার হারিয়ে যাওয়া সুপ্ত দক্ষতা ইনডমিটেবল চালু হয়ে গেল। হুট করেই নিজেকে এক বিশাল বরফ সাদা জগতে তরুণ অবতারে দেখতে পেয়ে তো এফটাল আকাশ চিরে নেমে এলেন এক রূপসী দেবী। দেবী মুচকি হেসে বললেন, অনেক বছর পর দেখা রে ভাই, তুই তো হার না মানা মানসিকতা নিয়ে পুরো জীবন লড়াই করছিস। এবার শুরু হচ্ছে তার দ্বিতীয় পুনর্জন্ম। দেবী তাকে 2 গুণ গতিতে বড় হওয়ার বোনাস পাওয়ার দিতে চাইলেন, কিন্তু আমাদের জিদ্দি নায়ক সোজা সাপটা মানা করে দিল। বলল, গত জন্মের জাদুমন্ত্রের জ্ঞান তো আমার মগজেই আছে, খালি একটু সময় আর কঠিন পরিশ্রম করার সুযোগ পেলেই কেল্লাফতে। দেবী তো তার এই ইস্পাত কঠিন মনোবল দেখে পুরো ফিদা। মুহূর্তের মধ্যেই জাদুকরি আলোয় চারপাশ ঝলমল করে উঠল, আর দেবীর বরদানে এফটাল গিয়ে জাগল 4 বছরের এক পিচ্চি বাচ্চার শরীরে। কিন্তু চমকপ্রদ বিষয় হল, গত জীবনের সব জাদুকরি স্মৃতি হুট করে তার মাথায় জ্যান্ত হয়ে ফিরতে লাগল। মিরারে নিজের পুচকে মুখ দেখে সে ভাবল, হ্যাঁ ভাই, আমি সেই বজ্রের রাজা, লাইটনিং এম্পারার। ঠিক তখনই পেছন থেকে তার মা এসে এক খতরনাক কায়দায় তাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। বেচারা এফটাল তো নিঃশ্বাস বন্ধ হয়ে আধমরা অবস্থা। মা ছেড়ে দিয়ে বলল, বাবা সোনা, সকালের খাবার রেডি, চলে আয়। খাবার গিলে খেয়েই এফটাল সোজা দৌড় দিল নিজের ঘরের দিকে, কারণ এই জীবনে তার জাদুকরি ক্ষমতা বা ট্যালেন্ট কতটুকু সেটা পরীক্ষা করা ভাই জরুরি। সে ঝটপট জাদুকরি পানি বানিয়ে নিজের চুল ফেলে দিল পাত্রে, কিন্তু কপাল খারাপ, পানি আবার সেই আগের মতোই পুরো ফ্যাকাশে আর বর্ণহীন হয়ে রইল। মানে এই জন্মেও তার ট্যালেন্ট পুরো ডিম্বাণুর সমান, অর্থাৎ 0। হতাশ হয়ে ঘাসের ওপর শুয়ে পড়া এফটাল ভাবল, ধুচ্ছাই, এবারও কি 10 নম্বর লেভেলেই আটকে যাব? ঠিক তখনই মাথার ওপর দিয়ে উড়ে গেল এক বিষাক্ত লাল চোখের রক্তখেকো ড্র্যাগন। পেছনে চিৎকার করতে করতে ঘোড়া ছুটিয়ে আসছে বর্ম পরা সৈন্যের দল। আরে ধর ধর, ড্র্যাগনটা সোজা রাজধানীর দিকে আক্রমণ করতে যাচ্ছে। কিন্তু ছোট ছোট দুখানা পিচ্চি পায়ের কারণে সে ধপাস করে মাটিতে থমকে গেল। আহারে ভাই, 4 বছরের এইটুকু শিশু শরীর নিয়ে সে আর কী বা করতে পারে? হতাশ হয়ে নিজের অসহায় হাতের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, ইস, এই বিপদের সময় যদি আমার তৈরি সেই বিখ্যাত মহাজাদু মন্ত্র লেভেল 10 এফতাল ব্যবহার করতে পারতাম। আর অমনি শুরু হলো এক অবিশ্বাস্য মহাজাগতিক অলৌকিক ধামাকা। তার হাত দুটো হঠাৎ প্রকাণ্ড আলোয় বিদ্যুৎ বেগে জ্বলজ্বল করে উঠল, আর মাথার ওপর ভেসে উঠল প্রকাণ্ড এক জাদুকরি
কার্যকরী রিং। বিকট কর্কর গর্জন তুলে এক খতরনাক পারমাণবিক বজ্রপাত সরাসরি গিয়ে আছড়ে পড়ল দানবটার ঘাড়ে। সেকেন্ডের মধ্যে আকাশ ছোঁয়া রক্তখেকো ড্র্যাগনটা পুড়ে ছাই হয়ে ধপাস করে মাটিতে আছড়ে পড়ল। চারপাশের বর্মপরা সৈন্যদের দল তো হাঁ করে তাকিয়ে রইল, কিন্তু আমাদের এফতাল নিজের হাতের করে বিদ্যুতের ঝিলিক দেখে নিজেই পুরো শকড। সে অবশেষে বুঝতে পারল 4 বছরের শিশু হলেও আগের জীবনের সমস্ত মহাশক্তি আর পিক পাওয়ার সে এই নতুন জন্মে সাথে করেই নিয়ে এসেছে। দেখতে দেখতে কেটে গেল আরও 3টি বছর। নানা গবেষণায় এবার উঠে এলো আরও এক খতরনাক সত্য। এফতাল আসলে কোনো নতুন অজানা দুনিয়ায় নয়, বরং নিজের সেই পরিচিত পুরনো পৃথিবীতেই ঠিক 400 বছর পরের ভবিষ্যতে পুনর্জন্ম নিয়েছে। একদিন এফতালের বড় ভাই ফ্রেজার তাদের ভাঙা ঘরে এলো প্রতি মাসের খরচের টাকা পৌঁছে দিতে। আমাদের এফতাল তার মায়ের সাথে নির্জন এক গ্রামে থাকে। বড় ভাই ফ্রেজার হঠাৎ খেয়াল করল 7 বছরের এই টোকাই পুচকে কঠিন সব জাদুমন্ত্রের বই এক নিঃশ্বাসে গিলে খাচ্ছে। ফ্রেজার হাসি মুখে বলল, সামনে তোর জন্য আরও দারুণ দারুণ জাদুমন্ত্রের বই নিয়ে আসবো রে। এফতাল তো শুনে মহা খুশি, কিন্তু যখনই সে নিজের বাবার সাথে দেখা করার কথা জানতে চাইল, ভাই ফ্রেজার একদম চুপ হয়ে গেল। আসলে তাদের জন্মদাতা বাবা হলেন এই রাজ্যের অত্যন্ত প্রভাবশালী জাদুকর ডিউক অর্কুট, যিনি নাকি আবার আমাদের এই লাইটনিং এম্পেরার এফতালেরই সরাসরি বংশধর। কিন্তু এফতালের গর্ভধারিণী মায়ের সাধারণ মায়ের কোনো জাদুকরী ক্ষমতা না থাকায় বাবার অহংকারী মূল বউ আর সৎ মায়েরা হিংসা করে তাদের রাজ্য থেকে তাড়িয়ে জঙ্গল সদৃশ দূরবর্তী এক গ্রামে পাঠিয়ে দিয়েছে। তবে বড় ভাই ফ্রেজার ছিল অত্যন্ত দয়ালু মনের মানুষ। পুরো পরিবার তাদের না মানলেও সে গোপনে এই ছোট ভাই আর সৎ মায়ের সব দায়িত্ব পালন করত। হঠাৎ চা খেতে ফ্রেজার মুচকি হেসে পুচকে এফতালকে প্রশ্ন করে বসল, আচ্ছা ছোটু, দিনরাত এই এত কঠিন জাদুমন্ত্রের বই পড়ে ভবিষ্যতে তুই আসলে ঠিক কি হতে চাস বলতো? আমাদের পুচকে এফতাল বুক ফুলিয়ে বলল, 15 বছর বয়স হলেই আমি সোজা রাজধানীর ম্যাজিক একাডেমিতে ভর্তি হব। কিন্তু কথাটা শেষ করার আগেই মা তার মুখ চেপে ধরে থামিয়ে দিল। মা বলল, আরে শোনা, তোর তো কোনো জাদুকরী যোগ্যতাই নেই, তার চেয়ে বরং তুই তলোয়ার চালানো শিখে মিলিটারি স্কুলে ভর্তি হ। এই কথা শুনেই বড় ভাই ফ্রেজার তো মহা খুশি। সে লাফিয়ে উঠে বলল, হ্যাঁ মা, একদম খাঁটি কথা, আমিও তো মিলিটারি স্কুলের টপার ছিলাম, ওখানে জাদুকরী তলোয়ারবাজদের অনেক সম্মান দেওয়া হয়। ব্যাস, এফতালের কোনো কথা না শুনেই ফ্রেজার তাকে টেনে নিয়ে গেল গভীর জঙ্গলে, তলোয়ার হাতে ধরিয়ে দিয়ে ট্রেনিং দেওয়া শুরু করে দিল। এফতাল বুঝতে পারল ভাই ফ্রেজার আসলে ভালোবাসার ছলে তাকে জাদুর স্বপ্ন থেকে দূরে রাখতে চাইছে, কারণ সেও জানে এফতালের কোনো জাদুকরী ট্যালেন্ট নেই। কিন্তু আমাদের এফতাল কি আর অত সহজে ছাড়ার পাত্র? 400 বছর পরের এই উন্নত ম্যাজিক একাডেমিতে গিয়েই তাকে নিজের ক্ষমতার আসল রহস্য খুঁজে বের করতে হবে। তাই সে তলোয়ার ছুঁড়ে ফেলে ভাইকে সোজা জানিয়ে দিল, আমার জাদুকরী পাওয়ার থাকুক আর না থাকুক, আমি ম্যাজিক একাডেমিতেই যাব। ভাই ফ্রেজার এবার হাঁটু গেড়ে বসে স্নেহের ছলে বোঝাতে চেষ্টা করল, ভাইরে, সবাই তো সব কাজে সেরা হয় না। কিন্তু ছোট ভাইয়ের এক জেদ দেখে বাধ্য হয়ে ফ্রেজার এক মারাত্মক চাল চালল। সে মুচকি হেসে শর্ত দিল, ঠিক আছে, আমি তোকে এখন এক খতরনাক জাদু মন্ত্র করে দেখাবো, তুই যদি সেটা হুবহু নকল করতে পারিস তবে আমি নিজেই তোকে ম্যাজিক একাডেমিতে পাঠাবো। মনে মনে ফ্রেজার ভাবছিল, দুঃখিত ছোটু, এমন এক অসম্ভব জাদু দেখাবো যাতে তোর জাদুকর হওয়ার ভূত এক ঝটকায় মাথা থেকে নেমে যায়। ফ্রেজার বাতাসে হাত ঘুরিয়ে বাতাসের দেবী সিলফিকে ডেকে বড় বড় মন্ত্র জপে লেভেল 2 এর উইন্ড এজ জাদু মারল। প্রকাণ্ড এক বাতাসের চাকা গিয়ে ধামাকা করে একটা আস্ত গাছ কেটে মাটিতে ফেলে দিল। এইটুকু মামুলি জাদু মেরেই ফ্রেজার হাঁপাতে হাঁপাতে ঘেমে একদম জল। কিন্তু ভাইরে, এফতালের মুখে কোনো ভাবান্তরই নেই। সে অত্যন্ত বিরক্তির চোখে তাকিয়ে বলল, ভাই, এই ফালতু জিনিস দেখানোর জন্য এত নাটক করলে? ফ্রেজার তো রেগে মেগে হাঁসফাঁস করে বলতে গেল, আরে বললেই হলো নাকি, এই লেভেলের জাদু মারতে কত খাটুনি লাগে জানিস? 7 বছরের এফতাল শুধু হাওয়ায় হাতটা উঁচিয়ে দিল আর এক নিমেষে চোখ ধাঁধানো আলোয় পুরো জঙ্গলের শত শত গাছ কেটে ধুলোয় মিশিয়ে দিল। জাদুকরী বিস্ফোরণ দেখে ভাই ফ্রেজারের আত্মা ছটপট করে খাঁচা ছেড়ে উড়ার জোগাড় হয়ে গেল। কোনো মন্ত্র ছাড়াই কয়েক সেকেন্ডে আস্ত জঙ্গল উড়িয়ে দেওয়া কি মুখের কথা ভাই, তাও আবার 7 বছরের একটা ঢামড়া টোকাইয়ের হাতে। কাঁপতে কাঁপতে ফ্রেজার জিজ্ঞেস করল, তুই কি খতরনাক কাণ্ড করলি? ইফতাল নিষ্পাপ মুখে বলে ফেলল, আরে ভাই, লেভেল 2 তো মামুলি ব্যাপার, আমি তো লেভেল 10 মারতেও ওস্তাদ। ব্যাস, লেভেল 10 শব্দটা কানে যাওয়া মাত্রই ফ্রেজার জ্ঞান হারিয়ে ধপাস করে মাটিতে চিৎপটাং। এফতাল ভাবল, হায় হায়, অতিরিক্ত সত্য বলে ফালতু ঝামেলা বানিয়ে ফেললাম তো। ফ্রেজার জ্ঞান ফিরে পেয়েই আতঙ্কে চিৎকার করে উঠতে গেলে এফতাল চালাকি মেরে বলল, আরে ভাই, তোমার কাটা গাছের গুড়ি এসে মাথায় লেগে তুমিই তো অজ্ঞান হয়ে গিয়েছিলে। ফ্রেজারও ভাবল, এত বড় অলৌকিক জাদু কোনো পিচ্চি করতেই পারে না, তাই সেও বোকার মতো বিশ্বাস করে ফেলল। পরে ঘরে ফিরে পুরনো বইপত্র ঘেটে ইফতাল আসল সত্য জানতে পারল। গত 400 বছরে নাকি এই দুনিয়ার জাদুমন্ত্রের গোষ্ঠী একদম
একদম চৌপট হয়ে গেছে। মন্ত্র ছাড়া ফটাফট জাদু মারা এখন এই যুগের মানুষের কাছে পরীর গল্পের মতো অবাস্তব। এরপর শুরু হলো আসল ট্র্যাজেডি। জাদুকর হওয়ার স্বপ্ন আপাতত লুকিয়ে ইফতালকে অনিচ্ছা সত্ত্বেও ভাইয়ের সাথে দিন-রাত তলোয়ারবাজির কড়া অনুশীলনে নামতে হলো। কিন্তু আহারে ভাই, আগের জীবনের হার না মানা জেদটা রক্তে মিশে থাকায় ভাই ফ্রেজার যতবার তাকে ধপাস করে আছড়ে ফেলে সে ততবারই হিংস্র বাঘের মতো গর্জে উঠে দাঁড়িয়ে পড়ে। হার মানার পাত্র তো সে নয়। মার খেতে খেতে 10 বছর বয়সে পৌঁছতেই ঘটনা উল্টে গেল। ঝর্নার পানিতে ওপর থেকে খসে পড়া প্রকাণ্ড গাছের গুড়ি 1 সেকেন্ডে তলোয়ারের ধারালো কোপে কিমা বানিয়ে দিল আমাদের ইফতাল। সে মুচকি হেসে ভাবল, আরে ভাই, সেরা জাদুকরি তলোয়ারবাজ খেতাবটাও তো বেশ গরম দেখায়। সপ্তাহে 3 দিন কড়া ট্রেনিংয়ের মাঝে একদিন ভাই ফ্রেজার বলল, আজ তোকে শেখাতে এক খতরনাক স্পেশাল কোচ এনেছি। আর ঠিক তখনই ইফতালের ঠিক পেছনে এসে দাঁড়ালো প্রকাণ্ড এক ভয়াল দানবীয় চেহারার খতরনাক লোক। নাম তার মরিয়া, রাজ্য সামরিক বাহিনীর প্রাক্তন নাইট কমান্ডার। লোকটা এসেই কড়া মেজাজে হাঁক ছাড়ল, পিচ্ছি, তোর প্রথম চালটা মার। কিন্তু ভাই, লোকটার শরীরে কোনো খামতিই খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছু বোঝার আগেই মরিয়া বাজ পাখির মতো ছো মেরে আছড়ে পড়ল ইফতালের ঘাড়ে। কোনো দয়া মায়া নেই, একবারে জীবন বের করে দেওয়ার মতো খতরনাক আক্রমণ। কিন্তু আমাদের ইফতাল কি আর মুখের কথা? সে মুহূর্তের মধ্যে নিজের জাদুকরী শরীরচর্চার গতি শতগুণ বাড়িয়ে অলৌকিক কায়দায় সেই মরণসূচ আক্রমণ এড়িয়ে গেল। ভাই ফ্রেজার দূর থেকে চেঁচিয়ে বলল, মরিয়া স্যার, দেখেছেন তো, জাদুকরি পাওয়ার না থাকলেও এই ছোকরার নিজের ভেতরের মানাশক্তি পুরো রিয়েল জাদুকরের মতো নিয়ন্ত্রণ করতে পারে। মরিয়া তো হেসেই খুন, হা হা হা, জাদুকরি ট্যালেন্ট ছাড়া আবার মানা কন্ট্রোল। এ কথা শুনে ইফতালের তো রক্ত গরম হয়ে মাথা একবারে বেতাল। সে মনে মনে ভাবল, গত জন্মে সে নিজেই বড় জাদুকর ছিল, আর তাকে নিয়েই আজ এত বড় মশকরা। হুট করেই মরিয়া ধমকে উঠে বলল, তোর তো ভাই গায়ে কোনো মাংসই নেই, উচ্চতাও নেই, আমার সাথে লড়তে আরো 3 বছর লাগবে। কথা শেষ হতে না হতেই ঘটে গেল এক অলৌকিক ধামাকা। ইফতাল 1 সেকেন্ডের ভগ্নাংশে পাশে সরে গিয়ে লোকটার একটা হাত পেঁচিয়ে ধরে সোজা ধপাস করে মাটিতে আছড়ে ফেলে দিল। চারপাশ পুরো নিস্তব্ধ। মরিয়া তো মাটিতে শুয়ে হাঁ করে তাকিয়ে আছে। আসলে আগের এক অন্য জীবনের রেসলিং প্যাচ হুট করে ইফতালের মাথায় কাজ করে গিয়েছিল। মরিয়া হেসে উঠে বলল, সাবাস ভাই, তুই টেস্টে পাশ করে গেছিস। তখনই ভাই ফ্রেজার আসল সিক্রেট ফাঁস করল। এই মরিয়া সাহেব নাকি সেরা সামরিক একাডেমির প্রধান গুরু, অর্থাৎ 15 বছর বয়সেই ইফতালকে মিলিটারির বড় অফিসার বানানোর পাকাপোক্ত বন্দোবস্ত হয়ে গেছে। দেখতে দেখতে কেটে গেল 4 বছর। ইফতালের বয়স এখন 14। ঝুম বৃষ্টির রাতে জঙ্গল ফাঁকা পেয়ে সে তার নিজস্ব অতি খতরনাক লেভেল 10 ইফতাল জাদুমন্ত্র প্রহার করে পুরো জঙ্গল উড়িয়ে একটা প্রকাণ্ড গর্ত বানিয়ে ফেলল। বৃষ্টি আর বজ্রপাতের আড়ালে নিজের জাদুমন্ত্রের ধার পরীক্ষা করছিল সে। কিন্তু ধামাকা এতই বিকট ছিল যে ভাই ফ্রেজার দূর থেকে দৌড়ে এসে চিৎকার করে বলল, ভাইরে ভাই, এইমাত্র প্রকাণ্ড এক বজ্রপাত এসে আছড়ে পড়েছে রে। বিশাল বজ্রপাতের ধামাকা দেখে ভাই ফ্রেজার তো দৌড়ে এসে অস্থির। বেচারা ইফতাল কোনো মতে শুকনো হেসে নিজেকে বাঁচালো। কিন্তু ফ্রেজার কড়া গলায় মনে করিয়ে দিল, সামনের বছরই তোকে মিলিটারিতে যেতে হবে, সাবধানে থাকবি। আসলে এই 4টে বছর ধরে ইফতাল মনে মনে অন্য এক খতরনাক মাস্টার প্ল্যান বানিয়ে রেখেছিল। এই যুগে 15 বছর হলেই নাকি মানুষ সাবালক হয়। তাই সে ঠিক করেছে 15 বছর পূর্ণ হলেই ঘর ছেড়ে পালিয়ে একাই সোজা ম্যাজিক একাডেমিতে গিয়ে উঠবে। কিন্তু ঠিক তখনই ভাই ফ্রেজার এক মহা বিস্ফোরণ ঘটালো। সে জানালো তাদের জন্মদাতা বাবা ডিউক অর্কাট নাকি অবশেষে 14 বছর পর তার এই অনাদরে বেড়ে ওঠা ছোট ছেলের সাথে দেখা করতে রাজি হয়েছেন। এ কথা শুনে ইফতালের মা তো আনন্দে আত্মহারা হয়ে হাউমাউ করে কেঁদেই ফেললেন। যে বাবা 14 বছর ধরে কোনো খোঁজই নেয়নি, তাকে দেখার বিন্দুমাত্র ইচ্ছে ইফতালের ছিল না। কিন্তু মায়ের মুখের ওই স্বর্গীয় হাসি দেখে সে না বলতে পারল না। কিছুক্ষণের মধ্যেই 3 জনে মিলে পৌঁছল বাবার প্রকাণ্ড রাজপ্রাসাদে। ইফতাল ভেবেছিল নিজেরই 400 বছর পরের বংশধরকে দেখতে ভালোই লাগবে, কিন্তু প্রাসাদে ঢোকার সাথে সাথেই পরিবেশ বরফের মতো জমে গেল। 14 বছর পর নিজের রক্তকে সামনে দেখে ডিউক অর্কাটের মুখে এক ফোঁটা ভালোবাসার বদলে ফুটল বিশ্রী তাচ্ছিল্যের হাসি। ইফতাল সালাম জানাতেই লোকটা চিৎকার করে উঠল, আমাকে একদম বাবা বলবি না, তুই আমাকে ডিউক অর্কাট বলে ডাকবি। কোনো জাদুকরি ক্ষমতা নেই, তুই আমাদের পুরো রাজ পরিবারের জন্য একটা মস্ত বড় কলঙ্ক। তোকে দেখলে তোর পূর্বপুরুষ লাইটনিং এম্পেরারও নিশ্চয়ই কান্না করছে। ইফতাল মনে মনে ভাবল, হ্যাঁ ভাই, আমি আসলেই কাঁদছি, কারণ আমার বংশে তোর মতো এমন এক জঘন্য অহংকারী পিশাচ জন্ম নিয়েছে। অপমানের এখানেই শেষ নয়। যখন সে শুনল ইফতাল মিলিটারিতে ফ্রিতে পড়ার সুযোগ পেয়েছে, তখন লোকটা পিশাচের মতো হেসে বলল, যাক বাঁচা গেল, তোর পেছনে আর একটা টাকাও নষ্ট করতে হবে না। এরপরই আসল খতরনাক চাল চালল সে। তার বড় গুন্ডা ছেলে জোয়াকিমকে ডেকে বলল, এই কুকুরটাকে একটু শিক্ষা দিত, যাতে সামরিক স্কুলে গিয়ে
আমাদের ফ্যামিলির নাম না ডোবায়। জোয়াকিম কুকুরের মতো হিংস্র হাসি দিয়ে তলোয়ার বের করলো। বাগানে গিয়ে লড়াই শুরুর আগে ভাই ফ্রেজার ভয়ে কাঁপতে কাঁপতে এফটালকে বলল, ভাইরে, বিপদে পড়লেই সারেন্ডার করিস। এই জোয়াকিম তলোয়ারবাজিতে ক্লাসের টপার। ও কিন্তু তোকে মেরে ফেলবে। কিন্তু অহংকারী কুপুত্র জোয়াকিম শয়তানের মতো হেসে এফটালের দিকে এক ভারী কাঠের তলোয়ার ছুঁড়ে মারল। লোকটা গর্জে উঠে বলল, এই তলোয়ার দিয়ে এক কোপ মারলেই তোর মাথার খুলি চুরমার হয়ে যাবে। তোর অকম্মা মা কাকুতি মিনতি করে তোকে জন্ম দিয়েছিল, কিন্তু তোদের দুজনেরই কোনো জাদুকরী যোগ্যতা নেই। তোরা এই রাজপরিবারের কলঙ্ক। আজ তোকে মেরেই আমি এই পরিবারকে পরিষ্কার করব। নিজের প্রিয় মাকে নিয়ে এমন জঘন্য নোংরা গালি শুনে আমাদের এফটালের রক্ত মাথায় চড়ে গেল। হাজার হোক সে সাক্ষাৎ জাদু মহাসম্রাট, আর এই জঘন্য কুকুরটা নাকি তার নিজেরই বংশধর। রাগে চোখ মুখ লাল করে এফটাল আর এক সেকেন্ডও দেরি করল না। ভারী তলোয়ার হাতেই চিতার গতিতে ঝাঁপিয়ে পড়ল জোয়াকিমের উপর। জোয়াকিম ভেবেছিল পুচকেটাকে এক তুড়িতে উড়িয়ে দেবে, কিন্তু এফটালের একের পর এক ধারালো আর খতরনাক আক্রমণে সে ভয়ে পেছাতে পেছাতে হাঁপাতে লাগল। জোয়াকিম কোনো মতে একটা কোপ আটকে অহংকার দেখাতে গেল, আর অমনি ঘটে গেল আসল মহাবিপর্যয়। এফটাল নিজের শরীরে ফিজিক্যাল এবিলিটি এনহ্যান্সমেন্ট চালু করে অলৌকিক শক্তি বাড়িয়ে দিল। জোয়াকিম দানবীয় শক্তির ধাক্কায় দিশেহারা হয়ে পড়ল। এফটাল এক নিমেষে জোয়াকিমের তলোয়ার চুরমার করে সোজাসুজি তার নাকে এক খতরনাক কোপ বসিয়ে দিল। সেকেন্ডের মধ্যে জোয়াকিমের নাক ভেঙে রক্তে ভেসে সে মাটিতে লুটিয়ে পড়ল। এফটাল রক্তচক্ষু নিয়ে গর্জে উঠে বলল, এরপর যদি আমার মায়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস তবে সোজা তোকে কবরে পাঠাবো। তাচ্ছিল্যকারী বাবা ডিউক অর্কুত্ত ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল। এফটাল মুচকি হেসে মাকে নিয়ে সগৌরবে প্রাসাদ ছেড়ে বেরিয়ে এলো। 2 সপ্তাহ পর হুট করেই তাদের শান্ত জীবনে এক বিরাট ঝড় নেমে এলো। ভাই ফ্রেজার হাত পা রক্তাক্ত অবস্থায় কোলে একটা 1 ফোঁটার ছোট্ট বাচ্চা নিয়ে দৌড়ে এসে তাদের দরজায় আছড়ে পড়ল। আসলে রাজধানীতে শুরু হয়ে গেছে চরম গৃহযুদ্ধ আর শয়তান মিনিস্টারের রক্তের হোলি খেলা। দক্ষিণ সীমান্তের হিংস্র বর্বর আর পিশাচ বাহিনী হঠাৎ রাজধানী ঘেরাও করে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে। চারদিকে শুধু রক্ত আর লাশের স্তূপ। রাজধানীতে বিস্ফোরণের ধামাকা ফুটতেই ভাই ফ্রেজার 1 ফোঁটার রাজপুত্রকে কোলে তুলে নিয়ে সোজা আমাদের এফতালের ভাঙা ঘরে এসে আছড়ে পড়ল। আসলে বর্তমান রাজার কোনো ছেলে সন্তান না থাকার বলে রাজার অহংকারী বড় ভাই মন্ত্রীপদ হাতিয়ে নিয়ে সিংহাসন দখলের পায়তারা করছিল। কিন্তু হুট করেই রাজার ঘরে এই পুচকে রাজপুত্রের জন্ম হওয়ায় শয়তান মন্ত্রীর মাথায় বাজ ভেঙে পড়েছে। এফতাল 1 সেকেন্ডে অঙ্ক মিলিয়ে ফেলে বলল, ভাই, সীমান্ত পেরিয়ে শত্রুরা কিভাবে রাজধানীতে ঢুকল? ফ্রেজার বিষণ্ণ মুখে ফাঁস করল, এর পেছনে আমাদের শয়তান বাবা ডিউক অর্কুট হাত মিলিয়েছে। ক্ষমতা আর টাকার লোভে সে নিজের রাজাকেই খুন করতে চায়। সূর্য ডুবলেই রাজপুত্রকে বাঁচিয়ে সীমান্তের দিকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু ঠিক তখনই এফতাল কড়া গলায় বলল, তুমিও আমাকে সাথে নাও। মা কেঁদে ফেললেও এফতাল জানে 400 বছর আগে এই রাজ্যের রাজাই তাকে শয়তান ডেমন কিংয়ের বিরুদ্ধে সাহায্য করেছিলেন, তাই রাজার প্রতি ঋণ শোধ করা তার পরম কর্তব্য। পরদিন সকালে এফতাল, ফ্রেজার আর মরিয়া গভীর নিহিল ফরেস্ট পার হতে গিয়ে খটকা খেল। পুরো জঙ্গল যেন শ্মশানের মতো নিস্তব্ধ। কোনো পশু পাখির সার শব্দ নেই, কেবল দূর থেকে বিকট বজ্রপাতের গর্জন ভেসে আসছে। বিপদের গন্ধ পেয়ে তারা প্রাণপণে দৌড়ে জঙ্গলের প্রান্তে পৌঁছতেই চোখ কপালে ওঠার জোগাড়। সামনে সম্পূর্ণ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে ডিউক অর্কুটের খতরনাক জাদুকর বাহিনী, আর সামনে স্বয়ং অসভ্য বাবা দাঁড়িয়ে হাসছে। পেছনে ফিরে পালানোর উপায়ও নেই, কারণ পুরো জঙ্গলে তারা ইতোমধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। চারদিকে শুধু আগুনের লেলিহান শিখা আর মৃত্যুর ফাঁদ। বাধ্য হয়ে বড় ভাই ফ্রেজার ভাবল, বাবা বোধহয় এতটা নিষ্ঠুর হতে পারে না। সে হাত দুটো উঁচু করে নিরস্ত্র অবস্থায় বাবার দিকে এগিয়ে গিয়ে বিনয়ের সাথে বলল, বাবা, চলো সব ভুলে গিয়ে আলোচনায় বসি। ভাঙা নাক নিয়ে পাশে দাঁড়ানো গুন্ডা ভাই জোয়াকিম বাবাকে জিজ্ঞেস করল, এখন কি করবে? পিশাচ বাবা অর্কুট ধীর পায়ে নিজের ছেলের দিকে এগিয়ে এলো। ফ্রেজার ভেবেছিল বাবা হয়তো অনুতপ্ত হয়ে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু পিশাচ অর্কুট ঠান্ডা গলায় বলল, আমার পাওয়ারের রাস্তায় তুই বড় বাধা। বলেই এক খতরনাক ইলেকট্রিক শকার দিয়ে নিজের আপন ছেলে ফ্রেজারকে জ্ঞান হারিয়ে মাটিতে ফেলে দিল। তারপর জাদুকর বাহিনীকে হুঙ্কার দিয়ে বলল, সব জ্বালিয়ে ছারখার করে দে। নিজের ছেলেকে পোড়াতে পিশাচ বাবা অর্কাট তাদের ওপর ছুঁড়ে মারল বিখ্যাত জাদুমন্ত্র লেভেল 6 এফতাল। বিকট বিস্ফোরণে চারপাশ আগুনে ছাই হয়ে গেল, আর ভাই ফ্রেজারের কোনো চিহ্নই রইল না। এ দৃশ্য দেখে আমাদের এফতালের ভেতরের জাদু মহাসম্রাট বাঘের মতো গর্জে উঠল। সে আর ভালো সাজানোর নাটক বজায় না রেখে আগুনের দিকে হেঁটে গেল, আর 1 সেকেন্ডে মারল লেভেল 9-এর খতরনাক বরফ জাদু কোসিটিস। মুহূর্তের মধ্যে প্রকাণ্ড আগুন আর পুরো জঙ্গল বরফে জমে নিশ্চিহ্ন হয়ে গেল। শয়তান বাবা অর্কাট আর তার জাদুকর বাহিনী এই মহাজাগতিক ক্ষমতা দেখে ভয়ে কাঁপতে লাগল। অর্কাট থরথর করে কাঁপতে কাঁপতে চেঁচিয়ে উঠল, মার
মার, সব জাদুকর মিলে একসাথে আক্রমণ কর। 100টা জাদুকর একসাথে লেভেল 5-এর এক্সপ্লোশন অ্যারো মারল সোজা এফতালের বুকে। ধোঁয়া কাটতেই দেখা গেল এফতালের গায়ে একটা আঁচড়ও লাগেনি। সে তাচ্ছিল্যের সাথে বলল, তোরা ভাই ফালতু, নিজের সুরক্ষার জন্য সিক্রেট জাদু বলয়ও বানাতে জানিস না। এবার ক্ষিপ্ত হয়ে জাদুকর দল তাদের সবথেকে শক্তিশালী লেভেল 6-এর জাদুমন্ত্র এফতাল ছুঁড়ে মারল। কিন্তু আমাদের এফতাল 1 সেকেন্ডে লেভেল 7-এর এক্সট্রা ম্যাজিক গার্ড দিয়ে সেই আক্রমণ হাওয়া বানিয়ে দিয়ে বলল, আমার পবিত্র নামটা নিয়ে তোরা এই আবর্জনা জাদু মারছিস, এতে আমার চরম অপমান হচ্ছে। কথা শেষ হতেই সে চোখের পলকে গায়েব হয়ে গেল। চিতার চেয়েও দ্রুত গতিতে বিজলির মতো ধেয়ে গিয়ে নিজের তলোয়ার দিয়ে এক এক করে জাদুকরগুলোকে কচুকাটা করা শুরু করল। তলোয়ারের মধ্যে লেভেল 2-এর বিজলি জাদুমন্ত্র রায়েট বম ভরিয়ে সে শয়তান জাদুকরগুলোকে এক কোপে ছাই বানিয়ে দিল। এই নারকীয় তাণ্ডব দেখে বাকি জাদুকরের দল প্রাণ ভয়ে পেছনের দিকে দৌড়াতে শুরু করল। এফতাল রাক্ষসে হাসি দিয়ে বলল, যুদ্ধক্ষেত্রে শত্রুকে পেছনে পিঠ দেখানে নেই, তোদের মা কি এইটুকুও শেখায়নি? এটুকু বলেই আসমানের মেঘ দেখে শয়তান জাদুকর বাহিনীর পিঠের চামড়া শুকিয়ে গেল। তারা বুঝতে পারল এটা সাধারণ কোনো মেঘ নয়, এ যেন স্বয়ং ঈশ্বরীয় ক্ষমতার লীলা খেলা। এফতাল তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোদের ওই ফালতু স্থির বিদ্যুতের ঝিলিক আর আমার আসল বিদ্যুতের পার্থক্য এবার বুঝে নে। সে 1 সেকেন্ডে ডেকে আনল নিজের তৈরি লেভেল 10-এর খতরনাক জাদুমন্ত্র এফতাল। চোখের পলকে পুরো যুদ্ধক্ষেত্র সহ জাদুকর বাহিনী মুহূর্তের মধ্যে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। কেবল বেঁচে রইল পিশাচ বাবা অর্কুট আর তার বদমাইশ ছেলে ইয়োয়াকিম। চারপাশের এই ধ্বংসযজ্ঞ দেখেও অহংকারী ইয়োয়াকিম তেরামি করতে এলে এফতাল 1 সেকেন্ডে জাদু মেরে তাকে গভীর ঘুমে পাঠিয়ে দিল। অর্কুট ভয়ে কাঁপতে কাঁপতে হুমকি দিতে গেলে এফতাল এক শটে তাকে ইলেকট্রিক শক মেরে থামিয়ে দিল। সে গর্জে উঠে বলল, নিজের ছেলেকে যে মারতে পারে সেই পিশাচকে আমি কখনোই মাফ করব না। ব্যাস, খতরনাক এই গৃহযুদ্ধের ষড়যন্ত্র ওখানেই শেষ হলো, আর জঘন্য বাবা ও ছেলের জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। সবকিছু শান্ত হওয়ার পর ইফতাল সোজা রাজপ্রাসাদে ছুটে গেল, কারণ তার প্রিয় ভাই ফ্রেজার যে অলৌকিকভাবে বেঁচে আছে। ফ্রেজার হেসে দেখালো তার গলায় থাকা পারিবারিক নেকলেস ওবেরনের গার্ড, যা জাদু মহা সম্রাটের পুরানো রক্ষা কবচ ছিল। এই নেকলেসের শক্তিতেই সে বেঁচে গেছে। ইমোশনাল হয়ে এফতাল তার ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ফ্রেজারের বীরত্বের কারণে তাদের পরিবারের সম্মান ফিরে এলো এবং সে পরিবারের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিল। সব ঝামেলা মিটতেই এফতাল তার ভাই আর মরিয়াকে নিজের আসল শক্তি দেখানোর জন্য পাহাড়ের সামনে নিয়ে গেল। সে পরপর 2টি লেভেল 7 জাদুমন্ত্র ইভিল ফ্লেয়ার আর কেয়স উইড মারল। বিকট ধামাকায় পুরো এক বিশালাকার পাহাড় 1 সেকেন্ডে মাঝখান থেকে দুটুকরো হয়ে গেল। ফ্রেজার আর মরিয়া ভয় ও বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে ছেলে মাত্র 14 বছরে চোখের পলকে পাহাড় উড়িয়ে দেয়, সে আসলে কেমন দানব? এফতাল মুচকি হেসে বলল, আমি কি পুনর্জন্ম পেয়েছি নাকি তা গোপন থাকবে, তবে আমার ক্ষমতাও এক বিরাট সিক্রেট। ফ্রেজার আর মরিয়া কসম খেল তারা এই রহস্য কাউকে বলবে না, কারণ এই শক্তির কথা রাষ্ট্র জানলে পুরো পৃথিবীতে কেয়ামত নেমে আসবে। অবশেষে জাদু মহাসম্রাট এফতালের জাদুকর হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে। দেখতে দেখতে তার 15 বছর বয়স হয়ে গেল, আর মা কেঁদে কেটে বুক ভাসিয়ে তাকে বিদায় জানালো। এমনকি পাহাড়ের মতো রাক্ষুসে চেহারার শক্তপোক্ত কোচ মরিয়াও চোখের জল ধরে রাখতে পারল না। ভাই ফ্রেজার কড়া গলায় মনে করিয়ে দিল, ম্যাজিক শিখতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু প্রতিদিন তলোয়ার চালানো একদম ভুলবি না। এফতাল সবাইকে শেষ প্রণাম জানিয়ে নতুন এক রোমাঞ্চকর পথের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রাস্তার ধারের এক শান্ত চায়ের দোকানে একটু জিরিয়ে নিতে বসতেই ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। শহর থেকে আসা এক মহা দেমাগী জাদুকর এডওয়ার্ডস অব দ্য ম্যাড ফ্লেম নিজের অহংকারে মাটিতে পাই ফেলছিল না। বেচারা এক বুড়ো লোকাল মাস্টার তাকে সম্মান দেখাতে গেলে এডওয়ার্ডস গর্জে উঠে বলল, আমার 1 সেকেন্ডের দাম তোর পুরো ফালতু জীবনের চেয়ে অনেক বেশি। তুই 50 বছরেও অতি সাধারণ সি র্যাঙ্ক, আর আমি 20 বছরেই এ র্যাঙ্ক লেজেন্ড। তোর মতো দেহাতি অকম্মার সাথে ফালতু কথা বলার সময় আমার নেই। এখানেই শেষ নয় ভাই। এডওয়ার্ডস একটা শিকল টানা নিষ্পাপ ডেমন মেয়েকে সবার সামনে এনে নিজের সস্তা ক্ষমতার দাপট দেখাতে শুরু করলো। তার এই জঘন্য হাবভাব আর নীচ মানসিকতা দেখে ইফতালের বমি আসার জোগাড় হলো। সে মনে মনে ভাবল, এমন চরম অহংকারী আর নোংরা জানোয়ার আমি জীবনে আর একটাও নাই দেখি রে ভাই। কিন্তু ঠিক তখনই সেই শান্ত গ্রামে এক হুলুস্থুল কাণ্ড হয়ে গেল। এক গ্রামবাসী হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে চিৎকার করে বলল, ভাগো ভাই ভাগো, গ্রামে এক বিশাল রাক্ষসে অর্কদানব হামলা চালিয়েছে। চারদিকে মানুষের ভয়াল চিৎকার আর চরম কান্নার রোল পড়ে গেল। সবাই যখন আতঙ্কে দিশেহারা, তখন বুড়ো মাস্টার সকলকে আশ্বাস দিয়ে বলল, ভয় পাবার কিছু নেই, আমাদের সাথে এ র্যাঙ্ক লেজেন্ড এডওয়ার্ডস সাহেব আছেন, উনি এক তুড়িতেই দানবটাকে উড়িয়ে দেবেন। এ কথা শুনে এডওয়ার্ডস অহংকারের সাথে বুক ফুলিয়ে রাক্ষসে অর্কদানবটার দিকে এগিয়ে গেল। গ্রামের সরল মানুষগুলো আশা নিয়ে তাকিয়ে রইল এই জাদুকরের শক্তি
শক্তির খেলা দেখার জন্য। শহুরে অহংকারী জাদুকর এডওয়ার্ডস তার দেমাগ দেখিয়ে বলল, শোন দেহাতি দল, বি র্যাঙ্কের দানব অর্ক আমার মতো এ র্যাঙ্কের সামনে নস্যি। আসল ম্যাজিক কাকে বলে আজ তোদের ফ্রিতে দেখাবো। এই বলে সে বটর বটর করে জাদুমন্ত্র জপে মারল লেভেল 4 এর হোলি ফ্লেয়ার। চারদিকে তোলপাড় হয়ে গেল। ধোঁয়া কাটতেই এডওয়ার্ডস মহাগর্বে জয়ধ্বনি দেওয়া শুরু করল। কিন্তু কয়েক সেকেন্ড পর সে দেখে দানব অর্ক বার্জার্কারের গায়ে একটা আঁচড়ও লাগেনি। দানবের চোখ লাল হতে দেখে এডওয়ার্ডসের নিজের প্যান্ট ভেজানোর জোগাড় হয়। সে বুঝতে পারল এটা সাধারণ অর্ক নয়, চরম ভয়ঙ্কর অর্ক বার্জার্কার। ব্যাস, লেজেন্ডের ফালতু অহংকার 1 সেকেন্ডে হাওয়া। প্রাণ ভয়ে পেছনের দিকে দৌড়ে পালিয়ে সে উল্টো অসহায় গ্রামবাসীদের একটা লেভেল 3 এর বলয়ে বন্দী করে দিল। পিশাচ এডওয়ার্ডস শয়তানের মতো হেসে বলল, তোদেরকে বলির পাঠা বানিয়ে আমি পালাচ্ছি। আমার মতো মূল্যবান জীবন এখানে শেষ হতে পারে না। দানবটা যখনই কাঁপা কাঁপা গ্রামবাসীদের ওপর থাবা মারতে গেল, আমাদের আসল হিরো এফতাল ময়দানে নেমে পড়ল। সে 1 সেকেন্ডে কোনো জাদুমন্ত্র উচ্চারণ না করেই মারল লেভেল 6 এর সেরাফ ডিসপেল। নিমিষেই কাছের মতো ভেঙে গুলো হয়ে গেল এডওয়ার্ডসের সিক্রেট বলয়। বুড়ো মাস্টার চোখ কপালে তুলে বলল, কোনো মন্ত্র ছাড়াই জাদু ভেঙে দিল। এফতাল বুঝতে পারল সে একটু বেশি লাইমলাইটে চলে এসেছে, তাই নিজেকে লুকাতে সে একটা ধুরন্ধর বুদ্ধি আঁটল। এফতাল ভাবল একটা ফালতু লেভেল 3 এর ফায়ার জাদুর আড়ালে লুকিয়ে সে লেভেল 9 এর জাদুমন্ত্র মারবে, যাতে সবাই মনে করে কাজটা লেভেল 3 দিয়েই হয়েছে। কিন্তু ভাই, এফতালের জাদুর রিফাইনিং ক্ষমতা এতই খতরনাক ছিল যে তার সাধারণ লেভেল 3 এর আগুনেই অর্ক বার্জার্কার সাথে সাথে ছাই হয়ে মাটিতে আছড়ে পড়ল। এডওয়ার্ডস মাটিতে চিৎপটাং হয়ে ভাবতে লাগল, একটা ছোট বাচ্চা কিভাবে এই অসম্ভবকে সম্ভব করল। আর এফতাল কপালে হাত দিয়ে ভাবল, নিজেকে সাধারণ দেখাতে গিয়ে সে উল্টো সবার সামনে মহা দানব সাব্যস্ত হয়ে গেল। সৌভাগ্যবশত গ্রামের ভুক্ষু মানুষগুলোর নজর তখন অর্ক দানবের দিকে, কারণ আগুনে পুড়ে তার শরীর থেকে নাকি সুস্বাদু বারবিকিউয়ের গন্ধ বেরোচ্ছিল। এই সুবর্ণ সুযোগে আমাদের এফতাল চম্পট দিল। যাওয়ার আগে সে সেই দেমাগি এডওয়ার্ডসের মুখোমুখি হয়ে সপাটে জানিয়ে দিল, বয়স্ক মাস্টারদের শ্রদ্ধা করতে শেখ। আর তুই যে গ্রামবাসীদের বলির পাঠা বানিয়ে মারতে চেয়েছিলিস সেটা খুনের চেষ্টা। অপরাধীদের গোলাম রাখার কোনো অধিকার নেই। তাই এই ডেমন মেয়েটিকে এক্ষুনি মুক্ত করে নিজেকে পুলিশের হাতে তুলে দে। ভয়ে থরথর করে কাঁপা এডওয়ার্ডস 1 সেকেন্ডে মেয়েটিকে মুক্ত করে দিল। গ্রাম ছেড়ে কিছু দূর যেতেই এফটাল খটকা খেয়ে পেছন ফিরে চেঁচিয়ে উঠল, কিরে ভাই, তুই আর কতক্ষণ আমার পিছু পিছু ঘুরবি? মুক্ত পাওয়া সেই ডেমন মেয়েটি ভয়ে ভয়ে সামনে এসে এক অবিশ্বাস্য আবদার করে বসল, দয়া করে আপনি আমার নতুন মালিক হয়ে যান। এফটাল তো শুনেই থ। মেয়েটি কাঁদো কাঁদো হয়ে বুঝিয়ে বলল, গায়ের স্লেভ চিহ্ন না মোছা পর্যন্ত যে কোনো বদমাইশ লোক তাকে আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে পারে বা মেরেও ফেলতে পারে। তাই এই নিষ্ঠুর দুনিয়ায় এফটালের মতো ভালো মানুষ পাওয়ার সুযোগ সে হাতছাড়া করতে চায় না। এফটাল কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, সে কিভাবে গোলাম হলো। মেয়েটি ফাঁস করল তার রাজবংশ যুদ্ধে হেরে যাওয়ার পর থেকেই এই অভিশাপ। তবে এরপরেই সে এমন এক ধামাকা খবর দিল যা শুনে এফটালের চোখ কপালে উঠল। মেয়েটি জানালো সে আসলে বিখ্যাত আল্টিনা ম্যাজিক একাডেমির প্রধান শিক্ষিকা মার্লিনের দূর সম্পর্কের আত্মীয়। এফটাল নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। 400 বছর আগে নিজের হাতে বড় হওয়া ছোট পুচকে শিষ্য মার্লিন আজ এই জামানার সেরা ডেমন জাদুকর আর এক বিশালাকার ম্যাজিক একাডেমির হেডমিস্ট্রেস। প্রিয় শিষ্যা মার্লিনের আত্মীয়কে একা বিপদে ফেলে যাওয়া জাদু মহাসম্রাটের পক্ষে অসম্ভব। তাই এফটাল মুচকি হেসে বলল, ঠিক আছে, কিছুদিন আমি তোর মাস্টার হিসেবে থাকব। আনন্দে আত্মহারা হয়ে মেয়েটি তার সুন্দর নাম জানালো, অ্যানাস্টেশিয়া। সূর্য ডোবার আগেই তারা দুজনে শহরের গন্তব্যে পৌঁছে গেল, যেখানে কালকেই অনুষ্ঠিত হবে সেই বিখ্যাত ম্যাজিক একাডেমির ভর্তি পরীক্ষা। এফটাল তাকে একটা বিলাসবহুল রেস্তোরাঁয় নিয়ে গেল পেট পুরে খাওয়ানোর জন্য। রেস্টুরেন্টে ঢুকতেই ডেমন মেয়ে অ্যানাস্টেশিয়া ভয়ে কেঁপে উঠল। চারপাশের বড়লোকদের কুৎসিত চাউনি আর ওয়েটারের ভাব দেখে সে ভেবেছিল আজ বুঝি মারটাই কপালে আছে। এমনকি স্বভাববশত সে টেবিলে না বসে মাটিতেই হাঁটু গেড়ে বসে পড়ল। আমাদের এফটাল চোখ কপালে তুলে বলল, আরে ভাই, নিচে কেন, টেবিলে এসে বস। অ্যানাস্টেশিয়া অবাক হয়ে বলল, গোলামদের তো মালিকের পায়ের কাছেই বসতে হয়। এফটাল মুচকি হেসে কড়া অর্ডার দিল, তোর মালিকের নির্দেশ, সোজা চেয়ারে বসবি। কিন্তু ঠিক তখনই
এক ঢ্যামনা ওয়েটার এসে দাপট দেখিয়ে বলল, ফালতু দেহাতি পোলাপাইন আর সস্তা গোলামদের এই 5 স্টার রেস্টুরেন্টে বসা বারণ। খাইবার টাকা আছে তো, নাকি সস্তা দোকানে যাবি? অ্যানাস্তেশিয়া ভয়ে পালিয়ে যেতে চাইলেও আমাদের জাদু মহা সম্রাট এফটাল মুচকি হেসে পকেট থেকে 3টা বিরল ড্র্যাগন ড্রপ রত্ন টেবিলে ঠাস করে রেখে দিল। ওয়েটারের চোখ কপালে ওঠার জোগাড়, কারণ একটা রত্নের দামই 500 গোল্ড কয়েন। এফটাল নিজের জ্যাকেট খুলে দেখালো, এমন রত্নে তার পকেট ভর্তি। 1 সেকেন্ডে ওয়েটারের দেমাগ হাওয়া হয়ে গেল। সে কদমবুশি করার ভঙ্গিতে তাদের সোজাসুজি ভিআইপি রুমে নিয়ে গিয়ে রাজকীয় খাবারের পাহাড়ে ভাসিয়ে দিল। খাবারের সুবাসে রুম ভরে গেলেও অ্যানাস্তেশিয়া খেতে ইতস্তত করছিল। সে জীবনে কখনো এত ভালোবাসা বা সম্মান পায়নি। এফটাল তাকে বুঝিয়ে বলল, তুই তো অনেক অত্যাচার সহ্য করেছিস। আমি ভুল কিছু করলে তুই আমার ওপর রাগও দেখাবি, কিন্তু জঘন্য দাসত্বের জাতাকলে পিষে মেয়েটির রাগ করা কি জিনিস সেটাই ভুলে গেছে। মেয়েটির এই করুণ অবস্থা দেখে জাদু মহা সম্রাট এফটালের মনের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যে সমাজ একটা নিষ্পাপ মেয়েকে পশু বানিয়ে রেখেছে সেই সমাজকে সে শিক্ষা দেবেই। তবে তার আগেই কাল সকালে শুরু হতে যাচ্ছে সেই ভয়ঙ্কর অল্টিনা ম্যাজিক একাডেমির ভর্তি পরীক্ষা। পরদিন সকালে সে অ্যানাস্টেশিয়াকে নতুন সুন্দর জামা কিনে ক্রোন ম্যাজিক একাডেমির প্রবেশিকা পরীক্ষায় নিয়ে গেল। এফটাল মুচকি হেসে বলল, এখানে পাশ করলেই তোদের লাইফ সেট, তুইও পরীক্ষা দে। আমার শিষ্যা মার্লিনের রক্ত বলে কথা। অ্যানাস্টেশিয়া তো হুট করে এমন অফার পেয়ে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেল। পরীক্ষার ময়দানে পা দিতেই 50 জন পরীক্ষার্থীর সামনে হেড এক্সামিনার বি র্যাঙ্ক লেজেন্ড ফ্রান্স বাওয়ার এসে কড়া রুলস জারি করল। প্রথম রাউন্ড হলো খাতারনাক ব্যাটল রয়্যাল, যে কোনোভাবে প্রতিপক্ষকে পিটিয়ে মাঠের বাইরে ফেলে দে। লাস্ট 5 জন বেঁচে থাকবি। পরীক্ষক ভাবল, প্রতি বছর তো এই বাচ্চাদের এই ফালতু মারামারি দেখে ফ্রিতে টাকা পাই, কিন্তু খেলা শুরু হতেই সে দেখে দুর্বল ভেবে এফটাল আর অ্যানাস্টেশিয়াকে ঘেরাও করতে গিয়ে 10 জন পরীক্ষার্থী রকেটের মতো উড়ে গিয়ে মাঠের বাইরে আছড়ে পড়ল। এফটাল তার পায়ের শক্তি বাড়িয়ে এক লাথিতেই কয়েকজনকে হাওয়ায় ভাসিয়ে দিল। বাকিরা দল বেঁধে আক্রমণ করতে এলে অ্যানাস্টেশিয়া ঝড়ের গতিতে মন্ত্র জপে মারল লেভেল 3 এর খাতারনাক জাদুমন্ত্র সিলফিস কেস। এক শটে আরও 16 জন নকআউট। গ্যালারির ভিড় অবাক হয়ে চেঁচাতে লাগলো, একজন সাধারণ পরীক্ষার্থী কিভাবে এত হাই লেভেল জাদু মারছে? অ্যানাস্টেশিয়া ভয়ে কাঁপতে কাঁপতে এফটালকে বলল, আমি কি একটু বেশি করে ফেলেছি? এফটাল তাচ্ছিল্য করে বলল, আরে ধুর, তুই তো এখনো মন্ত্র ছাড়া জাদু মারতেই শিখিসনি। এফটালের এই আজব মন্তব্য শুনে পরীক্ষক ফ্রান্স বাওয়ার হো হো করে হেসে বলল, এই পিচ্চি তো জাদুর প্রাথমিক জ্ঞানই জানে না। সবাই ভাবল এফতাল বুঝি জাদুর আ ক খ গ ঘ উও জানে না। ডেমন মেয়ে অ্যানাস্তেশিয়া মিষ্টি করে বুঝিয়ে বলল, আরে ভাই, মন্ত্র ছাড়া কি আর জাদু মারণ যায়? এটা তো বাচ্চা বাচ্চারাও জানে। এফতাল তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আরে ধুর, এত বড় ফালতু কথা তোদের কে শেখালো? এই বলে সে এক বিন্দু মন্ত্র জপ না করে 1 সেকেন্ডে একসাথে 4টি লেভেল 4 এর জাদুমন্ত্র সিলফিজ লিপ ছেড়ে দিল। বিকট ধামাকায় মাঠের সব পরীক্ষার্থী রকেটের মতো উড়ে গেল আর একাডেমির অর্ধেক বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেল। পরীক্ষক ফ্রান্স বাওয়ার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, একসাথে 4টা প্যারালাল অ্যাক্টিভেশন, এ তো গ্র্যাজুয়েট জাদুকররাও পারে না। প্রথম পর্ব তো এভাবে ধামাকা দিয়ে পার হলো, কিন্তু আসল খেলা শুরু হলো লিখিত পরীক্ষায়। এফতাল দেখল শত শত কঠিন প্রশ্ন। সে তার পূর্বজন্মের বিদ্যার ঝুড়ি খুলে সব কটা প্রশ্নের উত্তর লিখে জমা দিয়ে দিল। কিন্তু পরীক্ষার শেষে অ্যানাস্তেশিয়া কপালে হাত দিয়ে বলল, আরে ভাই, শুধু নিজের পছন্দের বিষয়ের উত্তর দিতে হতো, সবগুলো কেন লিখতে গেলে? খাতা দেখার পর পুরো পরীক্ষার হল থমকে গেল। খাতার নম্বর 958। একাডেমির ইতিহাসে নাকি এত বড় স্কোর কোনো বাপের ব্যাটাও তুলতে পারেনি। একাডেমির বয়স্ক শিক্ষকরা হিংসায় জ্বলে উঠে বলল, এই পিচ্চি নিশ্চয়ই মারাত্মক চিটিং করেছে। তার ওপর এর নাম রেখেছে এফতাল। জাদু মহাসম্রাটের নাম রাখা তো মহাপাপ। ঠিক তখনই পরীক্ষক ফ্রান্স ঝড়ের মতো রুমে ঢুকে চিৎকার করে বলল, ওই পিচ্চি 1 সেকেন্ডে মন্ত্র ছাড়া লেভেল 4 এর 4টা জাদু মেরে পুরো মাঠ উড়িয়ে দিয়েছে। ও চিটিং করেনি, ও হয়তো স্বয়ং জাদু মহাসম্রাটের দ্বিতীয় রূপ। পরীক্ষার রেজাল্ট বের হতেই অ্যানাস্তেশিয়া খুশিতে গদগদ হয়ে এফতালকে জড়িয়ে ধরে বলল, আমি স্পেশাল ক্লাসে চান্স পেয়েছি। কিন্তু ইমোশনাল মুহূর্ত পার হতেই বড় একটা ঝটকা লাগলো। বোর্ডের ফলাফলের তালিকায় এফতালের রোল নম্বরই নেই। সে নাকি ফেল করেছে। অ্যানাস্তেশিয়া রেগে আগুন হয়ে বিচার চাইতে দৌড় দিতে গেলে এফতাল প্যানিক করে তার হাত ধরে ফেলল।
ফেল মারার ভয়ে এফতালের যখন প্যান্ট ঢিলে হওয়ার জোগাড়, ঠিক তখনই আনাস্তাসিয়া একটা স্পেশাল নোটিশ দেখে চিল্লে উঠল। এফতাল আসলে ফেল করেনি, সে তো কলেজের স্পেশাল এলিট স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে সিলেক্ট হয়েছে। ফ্রিতে থাকা খাওয়া, সাথে উপরই ক্যাশ টাকা। শুনে এফতাল মনে মনে ভাবল, ভাই আমি তো এখানে আইছিলাম লাইব্রেরিতে বই পইরা জাদুর সিক্রেট শিখতে, এখন তো এরা আমার স্কুলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায়া ছাগলের মতো নাচাইব। মন খারাপ করে করিডোর দিয়ে হাঁটার সময় হঠাৎ একটা পিলারের আড়ালে লুকালো এফতাল, কারণ 400 বছর পর সে নিজের চোখে দেখল তার সেই পুচকে শিষ্যা মার্লিনকে। বড় হয়ে মার্লিন এখন পুরা আগুন, কিন্তু সমস্যা হলো এফতালের মুখ আগের জন্মের মতোই। মার্লিন একবার দেখলেই বুঝে ফেলবে যে তার মাস্টার ইজ ব্যাক, তখন পুরা দুনিয়ায় হুলুস্থুল প্যানিক লেগে যাবে। তাই এফতাল শটান কেটে পড়ার চেষ্টা করতেই মার্লিনের জাদুকরি সিক্সথ সেন্স চমকে উঠল। সে 1 সেকেন্ডে মাস্টারকে ফিল করে পেছন থেকে ধেয়ে আসলো। কোনো পালাবার পথ না পেয়ে এফতালকে আটকে দিয়ে মার্লিন সোজা চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, তুমি কি লাইটনিং এম্পায়ারের কেউ হও? এফতাল তো মনে মনে প্যানিকড, কিন্তু পাক্কা অভিনয়ের মতো বলল, ধুর বুড়ি, কি আবল তাবল বকছো। এই বলেই ডেমন আনাস্তাসিয়ার হাত ধরে একটানে পালিয়ে গিয়ে বিরিয়ানি খেতে বসে পড়ল। খাওয়ার টেবিলে সে জানতে পারল আনাস্তাসিয়া নাকি মার্লিনের 10 জেনারেশন আগের দূর সম্পর্কের ভাইগনি, তাই সে জীবনেও মার্লিনকে চোখে দেখে নাই। এফতালের সবচেয়ে বড় খটকা লাগলো এই ভেবে, মার্লিন তো থাকার কথা আল্টিনা একাডেমির হেডমিস্ট্রেস হিসেবে, তাহলে সে কেন এখন ক্রোন ম্যাজিক একাডেমির ওরিয়েন্টেশন প্রোগ্রামে ঘুরঘুর করছে? ঠিক তখনই শুরু হলো জমকালো স্কলারশিপের মেইন সিরিমনি। অনুষ্ঠানে প্রিন্সিপাল মাইকে চিৎকার করে ঘোষণা দিল, আজ আমাদের বিশেষ অতিথি হয়ে এসেছেন বিশ্বখ্যাত অল্টিনা ম্যাজিক একাডেমির প্রধান শিক্ষিকা মার্লিন। এফতাল স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল, যাক বাবা, অ্যাটলিস্ট ইনি এই স্কুলের টিচার না, অতিথি হয়ে 2 দিনের জন্য আসতেই পারেন। কিন্তু তার এই শান্তি বেশি সময় স্থায়ী হলো না ভাই। প্রিন্সিপাল হঠাৎ মাইকে হেঁকে বলল, এখন স্পিচ দেবেন আমাদের সর্বোচ্চ নম্বর পাওয়া স্পেশাল ছাত্র ইফতাল অর্কুট। নামটি শোনা মাত্রই ডেমন রানী মার্লিনের কান একদম খাড়া হয়ে গেল। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই বেচারা এফতালকে স্টেজে উঠতে হলো। পুরো হল জুড়ে ফিসফিসানি শুরু হয়ে গেল, আরে ইনিই তো সেই লেজেন্ড যে লিখিত পরীক্ষায় বিশ্ব রেকর্ড গড়েছে আর এক তুড়িতে অর্ধেক স্টেডিয়াম উড়িয়ে দিয়েছে। এসব প্রশংসার বাণী মার্লিনের কানে পৌঁছতেই তার চেহারা একদম থমথমে আর ভয়ঙ্কর গম্ভীর হয়ে গেল। অনুষ্ঠান শেষ হতেই একদল মেয়ে এফতালকে ঘেরাও করে কিউট কিউট প্রশ্ন ছুড়তে লাগলো, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? কিন্তু এফতাল তখন ভয়ে ঘামছিল, আর আমাদের অ্যানাস্টেশিয়া দূর থেকে মুখ হাড়ি করে এই প্রেম প্রেম খেলা দেখছিল। ঠিক তখনই দরজায় সশব্দে আছড়ে পড়ল মার্লিনের রাগান্বিত পদক্ষেপ। থমথমে মুখে সে টেবিলের ওপর কিছু পেপারস ঠাস করে আছাড় দিয়ে মারল। ভীতিজনক পরিবেশ দেখে সব মেয়েরা 1 সেকেন্ডে চম্পট দিল। মার্লিন সরাসরি এফতালের উল্টো দিকে বসে কড়া গলায় বলল, পুনর্জন্ম বা রিইনকার্নেশন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এফতাল ভয়ে ঢোক গিলে বলল, আরে ম্যাডাম, এসব কি আজব কথা বলছেন? মার্লিন রেগে জবাব দিল, তোমার পরীক্ষার উত্তরপত্র আমি দেখেছি। এমন টেকনিক আর উত্তর কেবল 400 বছর আগের 4 জাদু মহাসম্রাটের একজনই ব্যবহার করতে পারত। মার্লিন চোখ ভিজিয়ে ইমোশনাল হয়ে বলল, আমার পরম পূজনীয় মাস্টার এফতালের সাথে তোমার গভীর কোনো সম্পর্ক নিশ্চিতভাবেই আছে, তাই তুমি আমার থেকে এভাবে পালিয়ে বেড়াচ্ছ। মার্লিনের রাগান্বিত প্যানিক দেখে এফতাল ভাবল, ভাই রে ভাই, সত্যিটা বললে তো পুরা ঝামেলা পেকে যাবে। তাই সে চতুরতার সাথে এক খতরনাক আষাঢ়ে গল্প ফাঁদে ফেলে বলল, আসলে সেই মহাবীর লাইটনিং এম্পায়ারের এক গোপন প্রেমিকা ছিল। সেই গর্ভের সন্তানকে গোপন গ্রামে লুকিয়ে রাখা হয়েছিল, আর তাকেই সব প্রাচীন জাদু শেখানো হয়েছিল। আমি হলাম সেই বংশের 13 নম্বর উত্তরসূরি, এফতাল অর্কট 13। এই চরম মিথ্যা গল্প শুনে মার্লিন এক ঝটকায় তার জামার কলার চেপে ধরে চিৎকার করে উঠল। মার্লিন কড়া গলায় বলল, অসম্ভব, মাস্টার যে জাদুশক্তি হারিয়ে হতাশায় মারা গেছেন সেটা সাধারণ মানুষ জানেই না। তুই এই গোপন সত্য কিভাবে জানলি? কলারের টানে এফতালের তখন দম বন্ধ হয়ে প্রাণ যাওয়ার জোগাড়। অবশেষে মার্লিন তাকে ছেড়ে দিয়ে বিশ্বাস করতে বাধ্য হলো। তবে এরপরেই সে এমন এক অভাবনীয় চ্যালেঞ্জ ছুড়ে দিল যা শুনে এফতালের চোখ কপালে উঠল। মার্লিন কড়া গলায় ডিক্লেয়ার করল, বিগত 400 বছর ধরে আমি রাত দিন জাদু সাধনা করেছি, তাই আজ বিকেলে একাডেমির মক ব্যাটেলে তোর জাদুর সাথে আমার আসল শক্তির চূড়ান্ত তুলনা হবে। পুরো একাডেমিতে 1 সেকেন্ডের মধ্যে দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ল। নতুন ছাত্র এফতাল নাকি সরাসরি লেজেন্ডারি ডেমন হিরো মার্লিনের মুখোমুখি লড়াইয়ে নামছে। সবাই ভেবে নিল এই পিচ্চি স্পেশাল ছাত্র হলেও 400 বছরের পুরনো খকরনাক ডেমন জাদুকরের সামনে 1 সেকেন্ডও টিকতে পারবে না। এফতাল খুব ভালো করেই জানত অতিথি টিচারের সাথে লড়াইয়ে নামলে তার সাধারণ জীবনযাপনের স্বপ্ন চিরতরে ধুলোয় মিশে যাবে। কিন্তু প্রিয় শিষ্যার চোখে চোখ রেখে সে সিদ্ধান্ত নিল, গত 400 বছর ধরে আমার শিষ্য কতটা শক্তি সঞ্চয় করেছে সেটা আজ আমি নিজের চোখে দেখতে চাই। পরদিন বিকেলে
বিকেলে ভর্তি উৎসবের জমকালো রিংয়ের চারপাশে হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড়। মাইকে চরম উত্তেজনায় ঘোষণা করা হলো, একদিকে আল্টিনা একাডেমির সর্বাধিনায়ক মার্লিন আর অন্যদিকে রেকর্ড গড়া রহস্যময় নতুন ছাত্র এফটাল। স্টেডিয়ামে তখন হাজার হাজার দর্শকের ভিড়। সব মেয়েরা এফতালের নাম ধরে চিল্লাচ্ছিল, আর বেচারা অ্যানাস্টেশিয়া কান চেপে ধরে এই মহাযুদ্ধের দৃশ্য দেখছিল। রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে এফতাল মনে মনে বলল, দেখা তো তোর 400 বছরের দৌড় কত দূর। কোনো মন্ত্র জপ ছাড়াই এফতাল হুট করে 1 সেকেন্ডে মেরে বসল খতরনাক লেভেল 6-এর ফ্লেয়ার বার্স্ট। পুরা গ্যালারির হাঁ হয়ে গেল। ইয়া বড় এক তাণ্ডবী ফায়ারবল ধেয়ে আসতেই ডেমন রানী মার্লিন মুহূর্তের মধ্যে লেভেল 7-এর পারফেক্ট ওয়াল দিয়ে আক্রমণটা ঠেকিয়ে দিল। এফতাল মনে মনে দারুণ এক্সাইটেড হয়ে ভাবল, পাক্কা প্রিয় শিষ্যার মতো কাজ করেছিস। মার্লিন রাগে দেমাগ দেখিয়ে বলল, তুই হয়তো 13 নম্বর বংশধর হতে পারিস, কিন্তু আমি স্বয়ং জাদু মহাসম্রাট এফতালের 1 নম্বর বেস্ট স্টুডেন্ট। এই বলেই সে প্রতিশোধ নিতে পাল্টা লেভেল 6-এর ফ্লেয়ার বার্স্ট ছুড়ে মারল। কিন্তু আমাদের এফতালও কম যায় না ভাই। সেও এক তুড়িতে লেভেল 7-এর সেম পারফেক্ট ওয়াল তুলে আক্রমণটা বাতাসেই হাওয়া বানিয়ে দিল। লড়াইয়ের মাঝখানে এফতালকে তাচ্ছিল্যের হাসি হাসতে দেখে মার্লিন পুরো ক্ষেপে বোম হয়ে গেল। মার্লিন সবাইকে জ্ঞান দিয়ে বলল, মাস্টারের আসল টেকনিক জানলে পরপর হাই লেভেল জাদু মারা যায়। কিন্তু এফতাল হেসে বলল, আরে ওসব তো আমারই বানানো টেকনিক। এই বলেই সে বরফের এক মারাত্মক লেভেল 7-এর ইভিল ফ্রস্ট ছেড়ে মার্লিনের পুরো আগুনকে মুহূর্তে জমিয়ে বরফ বানিয়ে দিল। থামার কোনো চান্স না দিয়েই সে 1 সেকেন্ডে নামিয়ে আনল বিশাল এক দানবীয় আইসিং টাইটান। বরফের সেই রাক্ষসে টাইটান সরাসরি আকাশ থেকে মার্লিনের মাথার ওপর চড়াও হলো। মার্লিন বুঝতে পারল এই পিচ্চি সাধারণ কেউ নয়, সে তাকে পরীক্ষা করছে। অপমান সইতে না পেরে সে দ্রুত একের পর এক প্রতিরক্ষা ঢাল বানিয়ে আক্রমণগুলো ঠেকাতে লাগল। কিন্তু এফতাল জাদুকরী গতির ঝড় তুলে পরপর লেভেল 7-এর জাদুর চেইন কাস্টিং শুরু করে দিল। আকাশ থেকে এক বিশাল দানবীয় আইসিং টাইটান ধেয়ে আসতে দেখে মার্লিন দাঁতে দাঁত চেপে নিজের সর্বোচ্চ শক্তি একত্র করতে লাগল। মার্লিন পুরো দম লাগিয়ে লেভেল 7-এর পারফেক্ট ওয়াল বানালো, কিন্তু এফটালের বরফের টাইটান সেটাকেও মরমর করে ভেঙে গুড়িয়ে দিতে লাগলো। এফটাল দূর থেকে এক মাস্টারমশায়ের ভঙ্গিতে তাচ্ছিল্য করে বলল, আরে বোকা মেয়ে, তোর বানানোর টেকনিকই তো ভুল ছিল। মার্লিন রেগে গাল ফুলিয়ে বলল, মুখ বন্ধ কর। কিন্তু মনে মনে সে চমকে গেল, কারণ ঠিক 4 শতক আগে তার পরম পূজনীয় গুরু এভাবেই তাকে বকা দিয়ে সব ভুলগুলো শুধরে দিতেন। একদম জিদ চেপে বসায় মার্লিন মুহূর্তের মধ্যে মাল্টিকাস্ট করে একসাথে একাধিক লেভেল 7-এর ঢাল বানিয়ে বরফের টাইটান চুরমার করে দিল। এফটাল মুচকি হেসে তার একদম মাথার ওপর লাফিয়ে উঠে বলল, কিন্তু শত্রুর ওপর থেকে চোখ সরাতে নেই তা কি তোকে শেখায়নি? কিন্তু মার্লিন এক পা এগিয়েছিল ভাই। সে এক নিমেষে টেলিপোর্ট মেরে এফটালের একদম পেছনে চলে গেল আর পেছন থেকে লেভেল 8-এর মারাত্মক ফ্লেয়ার বার্স্ট ছুড়ে মারল। কিন্তু ধোঁয়া সরতেই সবাই দেখল এফটালও আগের থেকেই টেলিপোর্ট মেরে এক কদম এগিয়ে হাসছে। মার্লিন এবার নিজের ট্রাম্প কার্ড বের করে চিৎকার করে বলল, অনেক হয়েছে, এবার দেখ আমার গোপন সেরা বিদ্যা লেভেল 8-এর থর্স হ্যামার। এফটাল প্রথমে ভাবল, ধুর, এটা তো অতি সাধারণ একটা কারেন্টের জাদু। কিন্তু তখনই ঘটল এক খতরনাক কাণ্ড। মার্লিন হাত, অন্য হাত এবং দুটো পা ব্যবহার করে একসাথে 4টি লেভেল 8-এর থর্স হ্যামার জাদুমন্ত্র কোয়াডকাস্ট করে শূন্যে ভাসতে লাগল। 4টি অঙ্গ দিয়ে একসাথে 4টি বিধ্বংসী বজ্রবিদ্যুৎ তৈরি হতে দেখে এফটালের চোখ আনন্দে ছানা বড়া হয়ে গেল। গত 400 বছর ধরে তার প্রিয় শিষ্যা রাত দিন এক করে এই অলৌকিক শক্তি অর্জন করেছে বুঝতে পেরে জাদু মহাসম্রাট এফটাল আবেগে ব্যাকুল হয়ে উঠল। সে হাসি মুখে নিজের চারপাশের বাতাস থমকে দিল, কারণ প্রিয় শিষ্যার এই 400 বছরের সাধনার জবাব এখন তাকে নিজের উদ্ভাবিত সর্বোচ্চ লেভেল 10-এর পারমাণবিক ধ্বংসাত্মক অরিজিনাল গোপন জাদু দিয়ে দিতে হবে। কাউ দেখি মাস্টার। কিন্তু জাদু মহাসম্রাট এফটাল মুচকি হেসে বলল, তুই তো সত্যি অনেক বড় হয়ে গেছিস রে। নিজের প্রিয় শিষ্যাকে আর সম্মান জানাতে সে আকাশ চিরে নামিয়ে আনল তার নিজের নামেই বানানো বিধ্বংসী লেভেল 10-এর গোপন অরিজিনাল জাদুমন্ত্র এফটাল। সেই আলোর তীব্র ঝলকানিতে পুরো স্টেডিয়ামের দর্শকদের চোখ নিমেষেই ধাঁধিয়ে গেল। আকাশচুম্বী সেই দানবীয় বিজলি মার্লিনের 4টি আক্রমণকে 1 সেকেন্ডে গিলে ফেলে তার দিকে ধেয়ে গেল। 400 বছর আগে জঙ্গলে রাক্ষসের হাত থেকে বাঁচানোর সেই অন্ধ করে দেওয়া জাদুর কথা মনে পড়তেই মার্লিন চোখ বন্ধ করে নিজের পরাজয় মেনে নিল। কিন্তু শেষ মুহূর্তে এফটাল এক তুড়িতে ম্যাজিক ক্যান্সেল মেরে পুরো মহাজাগতিক আক্রমণ ধ্বংস করে দিল। ধুলো সরতেই মার্লিন কেঁদে ফেলে বলল, তুমি কোনো গোপন সন্তান নও, তুমি আমার সেই 400 বছর আগের হারিয়ে যাওয়া পরম পূজনীয় মাস্টার। এফটাল আলতো করে মার্লিনের মাথায় হাত রেখে মিষ্টি হেসে বলল, হ্যাঁ রে পাগলি, তোর এই কোয়াড
কাস্ট জাদু আমাকে সত্যি চমকে দিয়েছিস। তুই সত্যি গত 400 বছর ধরে বড্ড পরিশ্রম করেছিস। দীর্ঘ 4 শতকের কষ্ট আর অপেক্ষার পর গুরুর মুখে এই একটি প্রশংসার বাণী শুনে ডেমন রানী মার্লিনের চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে চোখের জল মুছে হেসে বলল, তোমার সামনে আসলে আমি সারা জীবন সেই পুচকে শিশুই থেকে যাব। গুরু শিষ্যার এই আবেগঘন ভালোবাসার মুহূর্তটি দূর থেকে দেখে বেচারা ডেমন মেয়ে অ্যানাস্টেশিয়া টেনশনে এক দৌড়ে রিংয়ের ভেতর ঢুকে পড়ে এফটালকে মাস্টার বলে ডেকে উঠল। শোনামাত্রই মার্লিনের ভালোবাসার মিষ্টি চেহারা 1 সেকেন্ডে রোম্যান্টিক হিংসায় আগ্নেয়গিরির মতো জ্বলন্ত রূপ নিল। সে কড়া চোখে তাকিয়ে জাদু মহাসম্রাট এফটালকে ধমকে বলল, তুমি একজন সাধারণ ছাত্র হয়ে আবার একটা পার্সোনাল দাসী পুষ্ছ রাখি? এফতালের মহাজাগতিক লেভেল 10-এর জাদু দেখে টিচার থেকে শুরু করে হাজার হাজার স্টুডেন্ট একদম পাগলের মতো তার দিকে তেড়ে আসলো। সবাই চেঁচিয়ে বলতে লাগলো, ভাই রে ভাই, আমাদের কলেজে টিচার হিসেবে জয়েন করুন, দ্বিগুণ টাকা দেব। চারপাশ থেকে উন্মাদ ভিড় ঘিরে ধরতে দেখে এফতাল প্যানিক খেয়ে বলল, আরে ভাই, আমি তো এখানে শান্তিতে একটু পড়াশোনা করতে আসছিলাম, এরা তো আমারে ছাগলের মতো কারাকারি শুরু করে দিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে ডেমন রানী মার্লিন 1 সেকেন্ড সময় নষ্ট না করে এফতালের হাত একদম শক্ত করে চেপে ধরল। সে মুচকি হেসে বলল, আমার ওপর ভরসা রাখো মাস্টার, কেটে পড়ার এখনই সেরা সুযোগ। এই বলেই সে এফতালকে হ্যাচকা টানে এক দৌড়ে ভিড়ের মাঝখান থেকে উধাও করে নিয়ে গেল। বেচারা অ্যানাস্টেসিয়া কিছু না বুঝে হাঁপাতে হাঁপাতে তাদের পেছনে দৌড়াতে লাগলো। পুরো কলেজের উন্মাদ ভিড় তাদের পেছনে ধাওয়া করলেও মার্লিন সবাইকে ফাঁকি দিয়ে একদম জঙ্গল ঘেঁষা নির্জন এক পুরনো রাস্তায় এসে পৌঁছালো। সামনে তাকাতেই এফতালের চোখ আনন্দে ছানা বড়া হয়ে গেল। এ তো তার 400 বছর আগের সেই প্রিয় পুরনো রাজপ্রাসাদ তুল্য ভিলা। মার্লিন পরম ভালোবাসায় দীর্ঘ 4 শতক ধরে এই বাড়িটিকে আগলে রেখেছে। এফতালকে অবাক করে দিয়ে মার্লিন এক অভাবনীয় খতরনাক ঘোষণা দিল, আমি অফিসিয়াল পেপারস বানিয়ে তোমাকে আর অ্যানাস্থেসিয়াকে আমার নিজের দত্তক সন্তান বানিয়ে নিচ্ছি। আর আজ থেকেই তোমরা আর এই স্কুলে পড়বে না, সরাসরি আমার আল্টিনা ম্যাজিক একাডেমিতে শিফট হয়ে যাবে। কথাটি শোনা মাত্রই অ্যানাস্থেসিয়া আর এফতাল কপালে হাত দিয়ে স্তব্ধ হয়ে গেল। মার্লিন বাচ্চাদের মতো খুশিতে লাফিয়ে উঠে বলল, এখন থেকে আমরা একসাথে কলেজে যাব, লাইব্রেরিতে পাশাপাশি বসে পড়াশোনা করব আর দুপুরে টিফিন শেয়ার করে খাবো। এফতাল মনে মনে ভাবল, নিজের শিষ্যা কলেজের প্রিন্সিপাল হলে আর কোনো ঝামেলার ভীতি থাকবে না। সে আবেগপ্লুত হয়ে মার্লিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ রে পাগলি।